সম্মানিত ভিউয়ার্স, ডোনাল্ড ট্রাম্প একটি নাটক সাজিয়েছে। সেটি হলো এই যে লস অ্যাঞ্জেলসে তার গলফ ক্লাবে একটি লোককে ধরা হয়েছে। এই লোকটির নাম হলো জিনাইন জন তায়েলে। তার হাতে একটি পিস্তল পাওয়া গেছে এবং পিস্তলে গুলি ভর্তি ছিল এবং তার হাতে ভিডিও পাওয়া গেছে। ভিডিওটি হলো এই, ডোনাল্ড ট্রাম্প সেখানে এই লস অ্যাঞ্জেলসের ওই জায়গায় গিয়ে গলফ খেলবে এবং পরে তহবিল সংগ্রহ করবে রিপাবলিকান পার্টির জন্য। তো সেই জায়গার ভিডিও তার হাতে ছিল জিনাইন জন তায়েলে, এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করছে যে এই লোকটি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে এসেছে। এর আগেও হোয়াইট হাউসে এরকম একটি নাটক সাজানো হয়েছিল যে ট্রাম্পকে হোয়াইট হাউসে হত্যার জন্য হোয়াইট হাউসের বাইরে এক লোক পিস্তল দিয়ে গুলি করেছে। আসলে এইগুলো কতটুকুন সত্যি ওইটারও সত্যতা পাওয়া যায়নি। আসলে কি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে গিয়েছিল কি না। আর এইবার যে আরেকটি লোককে ধরে জিনাইন জন তায়েলে, তার বয়স 38, তাকে ধরে আরেকটি নাটক এখন তৈরি করেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প নাটকবাজ, এটা সবাই জানে। এগুলো করে কোনো লাভ নাই। ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে এগুলো করে ইরানকে দোষারোপ করা যাবে না। সারা পৃথিবী জানে ইরান যা বলে তা করে, ইরান যা বলে না তা করে না। আর ডোনাল্ড ট্রাম্প যা বলে তা করে না, যা বলে না তা করে। একজন অবিশ্বস্ত লোক এখন আমেরিকার প্রেসিডেন্ট, তার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। তিনি যতই নাটক তৈরি করুন, বিশ্ব কিন্তু তার নাটকে কেউ বিশ্বাস করবে না। বিশ্বের কেউ তার নাটকে বিশ্বাস করে না এবং করবেও না ভবিষ্যতে। এদিকে একটি আলোচনা চলছে। আলোচনাটা হলো এই যে একটি চুক্তি নাকি হবে খুব তাড়াতাড়ি। এটা আমেরিকার অর্থমন্ত্রী বলেছে। অর্থমন্ত্রী বলেছেন যে চুক্তিটা স্কট রেভেন্ট অর্থমন্ত্রী, তিনি বলেছেন যে একটি চুক্তি হচ্ছে আজকালকের মধ্যে, এবং এই চুক্তি সই হলেই হরমুজ প্রণালী ইরান খুলে দিবে। এই কথাটির প্রতি আমার কোনো বিশ্বাস নাই। আমি চেক আউট করেছি। ইরান এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানের তরফ থেকে আমরা কোনো বক্তব্য শুনিনি। সুতরাং ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কার করে বলেছেন এই চুক্তির ব্যাপারে আমেরিকার সঙ্গে কোনো কথাই তাদের হয়নি ইরানের। এগুলো আসলে ডোনাল্ড ট্রাম্পের মন গড়া কথা, এবং তার কথাগুলোই তার অর্থমন্ত্রী, তার যুদ্ধমন্ত্রী, তার প্রতিরক্ষামন্ত্রী এগুলো বলতে থাকে। সুতরাং বিশ্ববাসী এগুলোর প্রতি আসলেই বিশ্ববাসীর কোনো আস্থা নাই। পৃথিবী এখন দারুণ সংকটের দিকে যাচ্ছে, এইটাই হলো কথা। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে ট্রাম্প যে যুদ্ধে হেরে গেছে এটা ডোনাল্ড ট্রাম্প এতদিনে বুঝতে পেরেছে। আর আরেকটি বিষয় হলো এই, ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় এই যুদ্ধ শুরু করার আগে ইরানের শক্তিমত্তা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। ইরান যে সামরিক শক্তিতে এতটাই বলিয়ান হয়েছে যুদ্ধ কৌশলে, হয়েছে মিসাইলে, হয়েছে ড্রোনে, এবং হয়েছে অ্যাসিমেট্রিক স্টাইল অফ ওয়ারে, এইটা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ছিল না, ধারণাই ছিল না। যদি ধারণা থাকতো তাহলে ট্রাম্প বোধহয় এরকম অ্যাব্রাপ্টলি হঠাৎ করে ইরান আক্রমণ করতো না। আরেকটি জিনিস হলো এই যে অ্যাসিমেট্রিক স্টাইল অফ ওয়ার যেটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে আমেরিকার কোনো ধারণাই ছিল না, এবং আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে বিমান হামলা করে ইরানকে একেবারে বসিয়ে দেওয়া হবে। বিমান হামলার মাধ্যমে ইরানের IRGC ধ্বংস হয়ে যাবে, ইরানের বর্তমান সরকার পরিবর্তিত হয়ে যাবে, ইরানের মাটিতে আমেরিকান সৈন্য নেমে যাবে। কিন্তু তার কোনোটাই হয়নি, তার কোনোটাই হলো না। এইগুলোর বিষয়ে কোনো ধারণাই ডোনাল্ড ট্রাম্পের ছিল না। উপরন্ত মোসাদের একটা রিপোর্ট ছিল এবং CIA-এরও একটা মিলিত রিপোর্ট ছিল যে ইরানের ইউরেনিয়াম অনেক উপরে। এটা তো অনেক আগেই আমরা জানি, যার ফলে আমি ব্যক্তিগতভাবে আগেই বলেছি যে ইরানের হাতে কিন্তু বোমা আছে, আর বোমা যদি ম্যানুফ্যাকচার্ড নাও থাকে, এটা ম্যানুফ্যাকচার করতে খুব অল্প সময় লাগবে ইরানের, এবং ইরানকে যুদ্ধে কখনোই আমেরিকা পরাজিত করতে পারবে না। এবং এইটার আরেকটি কারণ হলো এই, আপনারা জানেন যে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন
সোভিয়েত ইউনিয়নের যে নিউক্লিয়ার সেটা ডিসেন্ট্রালাইজড হয়ে যায় ইউরেনিয়াম, এবং ইউক্রেন, বর্তমান ইউক্রেন ছিল সোভিয়েত ইউনিয়নের একটি বড় নিউক্লিয়ার হেডকোয়ার্টার, এবং ইউক্রেনকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতিতে ইউক্রেন থেকে সমস্ত নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট রাশিয়া নিয়ে যায়। তখন রাশিয়া আর্থিক সংকটেও পড়ে, তাই বিভিন্ন দেশে তারা ইউরেনিয়াম বিতরণ করে, অর্থাৎ বিক্রি করে। ইরান কিন্তু সেই সুযোগটাই গ্রহণ করেছিল, এবং সেটা রিফাইন্ড ইউরেনিয়াম এই পর্যায়ে ছিল যে কোনো সময় বোমা বানানো যায়। এই অবস্থা থেকে ইউরেনিয়ামটা ইরান রাশিয়া থেকে অনেক আগেই নিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প এই কথা জানার পরেও কেন আক্রমণ করলো সেটা আমার বোধগম্য নয়। মোসাদ এবং সিআইএ যখন বলল যে ইরান অলরেডি আণবিক শক্তিতে সক্ষম একটি রাষ্ট্র, তখনই ট্রাম্প এবং নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা টনক নড়েছে এবং আক্রমণ করে বসেছে ইরানকে। এই বিষয়টি কিন্তু ক্লিন্টনও জানতো, ওবামাও জানতো, কিন্তু তারা এই রিস্ক বা এই ঝুঁকিটি নেয় নাই। ইরান আক্রমণ করে বড় ধরনের ঝুঁকিতে আমেরিকাকে ফেলতে চায়নি, ট্রাম্প এটা করেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে যুদ্ধে কিন্তু ইরান অলরেডি জিতে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প বারবার চুক্তির কথা বললেও চুক্তি করবে কি না এইটা এখন নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের উপরে। আমেরিকার হাতে আর এই সিদ্ধান্ত নাই। এখন বল কিন্তু ইরানের কোর্টে, আমেরিকার কোর্টে নয়। হরমুজ প্রণালী না খুলতে পারলে সারা বিশ্বের কাছে ডোনাল্ড ট্রাম্প দায়ী হবে, এবং সারা বিশ্বের যে আজকে জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট এবং এগ্রিকালচারে কৃষি ব্যবস্থায় যে বিরাট সংকট তৈরি হয়েছে, তার মূলে হলো ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের এই অন্যায্য যুদ্ধ ঘোষণার ফলেই কিন্তু যেটা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হয়েছে। বিশ্বের অন্যতম জ্বালানি সরবরাহের এই জলপথ হলো হরমুজ প্রণালী। ডোনাল্ড ট্রাম্প এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে একবারও বিন্দুমাত্র ভেবে দেখে নাই যে তাদের হাতে, ইরানের হাতে সবচেয়ে বড় অস্ত্র রয়েছে, আর সেটি হলো হরমুজ প্রণালী, এবং সেটা তারা বন্ধ করে দেবে। সুতরাং ট্রাম্প কিন্তু এখন বড় ধরনের সমস্যায় পড়েছে, না এদিকে যেতে পারে না সেদিকে যেতে হবে। এখন তাকে পরাজয় মেনে নিতে হবে এবং কোনো রকমের চুক্তি করে ইরানের সিদ্ধান্তের উপরও তাকে নির্ভর করতে হবে। হরমুজ প্রণালী আদৌ কি ইরান খুলবে না বন্ধ রাখবে? বন্ধ রাখলে বুঝতে হবে বন্ধ রাখার পূর্ণ সক্ষমতা ইরানের আছে, এবং ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে। দুটো নির্বাচন আছে সামনে, একটি ইসরায়েলের, একটি আমেরিকার। এই নির্বাচনে সিদ্ধান্ত হয়ে যাবে পরবর্তী বিশ্ব ব্যবস্থা কীরকম হবে। ধন্যবাদ ভিউয়ার্স। স্বাগতম দর্শক বন্ধুরা, আজ 5ই আগস্ট 2026। আজকের আলোচনাটা শুরু করছি এমন একটা কথা দিয়ে যেটা কয়েক বছর আগেও কেউ বিশ্বাস করতো না। বর্তমানে ইরান আর আমেরিকার মধ্যে ব্যাপক যুদ্ধ হয়েছে। যুদ্ধটা এখন কিছুটা থেমে রয়েছে, আর এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ইরান রয়েছে একেবারে বিজয়ীর জায়গায়। কিন্তু আসল খবর এটা নয়। আসল খবর হলো এই যুদ্ধ শেষে আমেরিকার অস্ত্র ভাণ্ডারের যে ছবি বেরিয়ে এসেছে, সেটা দেখে খোদ আমেরিকার সামরিক আর প্রতিরক্ষা বিশেষজ্ঞরাই আজ আতঙ্কে আছেন। রয়টার্সের প্রতিবেদন বলছে যে দেশটা নিজেকে বিশ্বের 1 নাম্বার সামরিক শক্তি বলে দাবি করে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর ভাণ্ডার আজ প্রায় খালি। আর সবচেয়ে বড় ধাক্কাটা এখানেই নয়, নতুন করে অস্ত্র বানাতে গিয়ে আমেরিকা এমন এক জায়গায় আটকে গেছে যেখান থেকে তাকে হাত পাততে হবে ঠিক সেই দেশের কাছে যাকে সে নিজের একেবারে 1 নাম্বার শত্রু বলে মনে করে। তাহলে কে সেই দেশ? কিভাবে এই ফাঁদ তৈরি হলো? আর এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আজ পুরোটাই এক এক করে আপনাদের বুঝিয়ে বলবো। দর্শক বন্ধুরা, আজ আমেরিকার ভিতরে রীতিমতো অস্থিরতা চলছে। সেখানকার সরকারি কর্মকর্তারা, সামরিক বিশেষজ্ঞরা, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবাই গভীর দুশ্চিন্তায়। প্রতিরক্ষা শিল্পও অসন্তুষ্ট, কারণ ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে আমেরিকা আজ চীনের সামনে অনেকটাই দুর্বল আর অসহায় একটা দেশ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার সামনেও আমেরিকা এখন অনেক দুর্বল খেলোয়াড়। আপনার হয়তো মনে হচ্ছে
আমি শুধু ইরানের সঙ্গে সংঘাতে আমেরিকার অস্ত্র ফুরিয়ে যাওয়ার কথা বলছি। হ্যাঁ, সেটিও বলছি, কিন্তু ব্যাপারটা এত সরল নয়। রয়টার্স এবং আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ এই গল্পটাকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, চীনের সামনে আমেরিকাকে শুধু অস্ত্র নামিয়ে রাখতে হবে না, আমেরিকাকে এবার রীতিমতো মাথা নোয়াতে হতে পারে। কারণ বিষয়টা শুধু সামরিক শক্তি কমে যাওয়া নয়, বিষয়টা হলো সামরিক শক্তির প্রশ্নে আমেরিকা এখন চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে চলেছে। আমি অনুপ বিশ্বাস, আপনারা দেখছেন এটাই রিয়েলিটি। আজকের আলোচনা সত্যি দর্শক বন্ধুরা চমকে দেওয়ার মতো। আসুন প্রথমে দেখা যাক রয়টার্সের খবর অনুযায়ী আমেরিকার আজকের অবস্থানটা ঠিক কেমন, তারপর আমরা ধাপে ধাপে সামনে এগোবো। প্রতিবেদন বলছে, আমেরিকার হাতে থাকা ATACMS অর্থাৎ আর্ম ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের প্রায় পুরো মজুতই শেষ হয়ে গেছে। এটি সেই ধরনের নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র যেটি আমেরিকার নিজের জায়গায় বসে থেকেই আমেরিকা দূরের ঘাঁটিতেই ছুড়ে মারে। এর পাশাপাশি প্রিসিশন স্ট্রাইক মিসাইল, সংক্ষেপে PRSM, সেটিরও পুরো মজুদ ইরানের বিরুদ্ধে খরচ হয়ে গেছে। রয়টার্স তাদের এই শিরোনামেই লিখেছে, এমন কোনো অস্ত্র নেই যা আমেরিকা ইরানের উপর ব্যবহার করেনি। এই দুটি অস্ত্রই মাটি থেকে অনেক দূরের লক্ষ্যে আঘাত আনার জন্য তৈরি। ATACMS প্রায় 300 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে, আর PRSM 500 কিলোমিটারের বেশি, প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। এক একটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $10 লক্ষেরও বেশি। এবার আরও একটু এগোনো যাক, অনেক তথ্য আছে। এগুলো তো মাটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। এর বাইরে দর্শক বন্ধুরা সবচেয়ে বড় নাম টম হক ক্রুজ মিসাইল। প্রতিবেদনে বলা হচ্ছে, টম হকের মজুতের প্রায় অর্ধেক আমেরিকা খরচ করে ফেলেছে। কোথাও কোথাও এই ক্ষয়ের হিসাব 60% পর্যন্ত বলা হয়েছে, অর্থাৎ সংখ্যাটা অর্ধেক থেকে 60%-এর মধ্যে। কিন্তু যেটাই ধরুন, ছবিটা উদ্বেগজনক। টমাহক 1600 কিলোমিটার পর্যন্ত গিয়ে আঘাত আনতে পারে। ক্রুজ মিসাইলের কথা আগেই বললাম, এটি মাটির খুব কাছ দিয়ে প্রায় গা ঘেঁষে উড়ে যায়। জাহাজ থেকে, ডুবোজাহাজ থেকে এগুলো ছোড়া যায়। পাইলটকে বিপদে না ফেলেই হামলা চালানোর একটা কার্যকর উপায়। আচ্ছা, এবার আসা যাক প্রতিরক্ষার দিকে। প্যাট্রিয়ট আর থার্ডের কথা আমরা আগেও বহুবার আলোচনা করেছি। এগুলো মিসাইল ডিফেন্স সিস্টেম, শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানকে আকাশেই ধরে ফেলে গুলি করে নামিয়ে দেওয়া এদের কাজ। রয়টার্সের তথ্য অনুযায়ী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের 65% শেষ হয়ে গেছে। থার্ডের মজুদ কমে গেছে 38%। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যত অস্ত্র ছিল তাদের অবস্থা এই, ভান্ডার কার্যত খালি। রয়টার্স সরাসরি লিখছে, আজ যদি চীন তাইওয়ানে হামলা করে কিংবা রাশিয়া ইউরোপে বড় সংঘাত শুরু করে, তাহলে আমেরিকার হাতে সেখানে পাল্টা আঘাত আনার মতো যথেষ্ট ক্ষেপণাস্ত্র নেই। এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, আমেরিকার বোমারু বিমানগুলো কিন্তু তুলনায় কম ব্যবহার করা হয়েছে এই যুদ্ধে। কারণ ইরানের কাছ থেকে ভয় ছিল যদি বিমান গুলি করে ফেলে দেয়। তাই ট্রাম্প B-2, B-52 বা B-35 মতো পাইলট চালিত হামলার বদলে স্ট্যান্ড অফ ওয়েপেন, অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে ছোড়া যায় এমন ক্ষেপণাস্ত্রের উপর ভরসা করেছেন। উদ্দেশ্য ছিল একটাই, পাইলটদের জীবন যেন ঝুঁকিতে না পড়ে। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আজকের আসল গল্প, চীনের আধিপত্যের গল্প। চীনের আধিপত্য বুঝতে হলে আগে বুঝতে হবে ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার পর আমেরিকা কেন সংকটে পড়েছে, আর সেই সংকট মেটাতে গিয়ে যা যা করতে হবে তার একটাও চীনকে বাদ দিয়ে সম্ভব নয়। আমেরিকার প্রতিরক্ষা কোম্পানিগুলো নতুন কারখানা বসাচ্ছে, রেকর্ড উৎপাদনের কথা বলছে, কিন্তু আসল চ্যালেঞ্জটা অন্য জায়গায়। ক্ষেপণাস্ত্র বানানো গাড়ি বা ওই মোবাইল ফোন বানানোর মতো সহজ কাজ নয়, এর জন্য বহু জিনিস দরকার হয়। CSIS এর বিশ্লেষণ বলছে, চলতি অর্ডারগুলো পূরণ করতেই অন্তত 4 বছর সময় লেগে যেতে পারে আমেরিকার। উৎপাদনের গতি দেখুন, PRSM বছরে মাত্র 56টি তৈরি করা সম্ভব,
টমাহক বছরে প্রায় ৭৯টি, থার্ড ইন্টারসেপ্টর বছরে মাত্র ২৮টি, আর পেট্রিয়ট প্যাক বছরে ১৮৩টি। মাঝখানে একটা খবরের কথা মনে করিয়ে দিই। ইউক্রেন বলেছিল আমাদের পেট্রিয়ট বানানোর অনুমতি দিন। ডোনাল্ড ট্রাম্প প্রথমে হ্যাঁ বলেছিলেন, পরে হাত তুলে নেন, শেষ পর্যন্ত মানা করে দেন। এখন পরিস্থিতি এমন যে পেট্রিয়ট, থার্ড, টমাহক সব কিছুরই উৎপাদন বাড়াতে হবে। মজুদ শেষ হলে তো বানাতেই হবে, আর বানাতে কত সময় লাগবে সেটা তো এইমাত্র বললাম। কিন্তু ঠিক এখান থেকেই নতুন খেলা শুরু হচ্ছে, চীনের খেলা শুরু হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র বানাতে হলে চীনের সহযোগিতা ছাড়া আমেরিকার চলবে না, কারণ এগুলোর ভিতরে যে কাঁচামাল লাগে সেই কাঁচামাল আসে প্রধানত চীন থেকে, আর সেই কাঁচামাল দিতে গিয়ে চীন আগেও বহুবার নানা রকম শর্ত জুড়েছে। আর সেই কাঁচামালগুলোকে আমরা বলি রেয়ার আর্থ মিনারেল বা ক্রিটিক্যাল মিনারেল। এবার সহজভাবে দেখা যাক যে এই কোনটা কী কাজে লাগে, পুরো বিষয়টা বুঝিয়ে বলবো। প্রথম নাম নিওডিমিয়াম। এটি দিয়ে তৈরি হয় দুনিয়ার সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক। ক্ষেপণাস্ত্রের যে ছোট ছোট ক্ষেপণাস্ত্রের পাখা করে সেখানে চুম্বক লাগে। সাধারণ লোহার চুম্বক সেখানে চলে না। কম জায়গায় ছোট্ট একটা চুম্বককে অনেক বেশি শক্তিশালী কাজ করতে হয়। ক্ষেপণাস্ত্রের অ্যাকচুয়েটার, গাইডেন্স ও কন্ট্রোল মোটর, সার্ভো মোটর সবেতেই এই চুম্বক লাগে। মোবাইল ফোনের ভিতরের ছোট ছোট যে মোটর সেও এই জিনিস দিয়ে তৈরি। দ্বিতীয় নাম হলো ডিসপ্রোজিয়াম নিওভিমিয়াম। চুম্বককে যদি খুব বেশি গরম করা হয় তার চুম্বকীয় শক্তি নষ্ট হয়ে যায়, আর ঠিক এখানেই এই ডিসপ্রোজিয়ামের ভূমিকা। এটি মিশিয়ে দিলে বেশি তাপমাত্রাতেও চুম্বক কাজ করে যায়, আর সেই কারণেই প্রিসিশন মিসাইল, টমাহক, প্যাট্রিয়ট এবং র্যাডারে এটা ছাড়া চলে না। তৃতীয় নামটা হলো টার্বিয়াম। উচ্চ তাপমাত্রার চুম্বকের জন্য এটা জরুরি। জাহাজ বা যন্ত্র যখন প্রবল কম্পনে কাঁপে, ঝাঁকুনি লাগে, তখনও চুম্বকীয় ক্ষমতা যাতে নষ্ট না হয় সেটা নিশ্চিত করে এই টার্বিয়াম। এটাও আসে চীন থেকে। চতুর্থ নাম স্যামারিয়াম। এটি অত্যন্ত বেশি তাপমাত্রা আর উচ্চমাত্রার তেজস্ক্রিয় বিকিরণও সহ্য করতে পারে, তাই র্যাডার, ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক্স আর সামরিক সেন্সরে এটি ব্যবহার হয়। এটিও চীন থেকে আসে। এখানে আরেকটি নাম হলো ট্যান্টালাম। এটি রেয়ার আর্থ নয়, ক্রিটিক্যাল মিনারেল। এটি দিয়ে তৈরি হয় উচ্চ ক্ষমতার ক্যাপাসিটার। ক্যাপাসিটার কি আপনারা জানেন, আমাদের ওই পাখাতেও এটা লাগানো থাকে, আর এর কাজ হলো বিদ্যুৎ জমিয়ে রেখে দরকার মতো শক্তি জুগিয়ে দেওয়া। অস্ত্রে এই ক্যাপাসিটারের কাজ গাইডেন্স কম্পিউটার চালানো, নেভিগেশন সিস্টেম সচল রাখা এবং ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক্স বিষয়গুলো সামলানো। বিদ্যুতের মাত্রা যেন কম বেশি না হয় সেটাও এটাই দেখে। এটা না থাকলে ইলেকট্রনিক্স যে কোনো মুহূর্তে ধোঁকা দিতে পারে। আর এখানে শেষ নাম আসছে ট্যাংস্টান। ছোটবেলায় নিশ্চয়ই পড়েছেন, পুরনো দিনের বিদ্যুতের বাল্ব এই ধাতু দিয়েই তৈরি হতো। এটি অত্যন্ত শক্ত ধাতু, পেনিট্রেটর আর তাপ সহ্য করার উপযোগী যন্ত্রাংশ বানাতে এটা লাগে। ক্ষেপণাস্ত্রের ডগায় ট্যাংস্টেশন থাকলে সেটা মাটিতে পড়ে মাটি ফুঁড়ে ভিতরে ঢুকে যেতে পারে। ডগাটা যদি আঘাতেই বেঁকে যায় তাহলে আর ভেদ করবে কি করে? তাই দরকার এমন একটা কঠিন ধাতু যেটা নিজে ক্ষতিগ্রস্ত হবে না, আর এটিও আসে চীন থেকে। এবার পুরো ব্যাপারটা একেবারে সহজ করে বলি। আমেরিকা বলছে ঠিক আছে, আমি অস্ত্র বানিয়ে দেব। সময় লাগবে কত? 4 বছর সময় লাগবে, অস্ত্র তৈরি হয়ে যাবে। কিন্তু প্রথম কথা, এই 4 বছর আমেরিকা কার্যত ঝুঁকির মধ্যেই থাকবে। আর দ্বিতীয় কথা, এই 4 বছরেও অস্ত্র তখনই বানাতে পারবে যখন হাতে স্টিয়ারিং থাকবে, চাকা থাকবে, ব্রেক থাকবে, অ্যাক্সেলেটর থাকবে। আর এই প্রতিটি জিনিসই তাকে পেতে হবে চীনের কাছ থেকে। এবার আপনাদের মনে করিয়ে দিই, চীন আগেই এই সরবরাহ সীমিত করে দিয়েছে, নিয়ম করে দিয়েছে দেশে যে এই জিনিস দেশের বাইরে যেতে হলে চীন সরকারের অনুমোদন লাগবে। এরপরই ডোনাল্ড ট্রাম্প কার্যত হকচকিয়ে যান। মনে করে দেখুন, তিনি চীনে গিয়েছিলেন কথা বলতে। সেই শীর্ষ সম্মেলনের মূল বিষয়ই ছিল একটাই, রেয়ার আর্থ মিনারেল আমাকে দাও। কারণ এই খনিজ শুধু অস্ত্র বানায় না, আমেরিকার মাইক্রো প্রসেসর নির্ভর যত শিল্প আছে, যে বিশাল এআই খাত নিয়ে তারা গর্ব করে, তার চাবিকাঠিও চীনের হাতে। এখন ছবিটা ভাবুন, ভান্ডার খালি,
নতুন করে অস্ত্র বানাতে হবে, কিন্তু বানাতে গিয়ে দেখা যাচ্ছে ভিতরের জরুরি উপাদানই নেই, আর যার কাছ থেকে সেই উপাদান আনতে হয় তার সঙ্গেই প্রতিনিয়ত ঝামেলা লেগে আছে। ডোনাল্ড ট্রাম্প আবার একটা কর্মসূচি চালু করেছেন যে ভবিষ্যতে এসব জিনিস চীন থেকে নেওয়া হবে না। খনি থেকে খনিজ তোলা শুরু করে রেয়ার আর্থ তৈরি পর্যন্ত গোটা ব্যবস্থাই আমেরিকার ভিতরে গড়ে তুলতে হবে, মানে এক অর্থে আত্মনির্ভরতার একটা মডেল। কিন্তু বাস্তবে হচ্ছেটা কি? সেখানকার শিল্প সেটা গড়ে তুলতেই পারছে না, ফলে চাপ আগে থেকেই তৈরি হয়ে আছে। যে জিনিস দিয়ে অস্ত্র বানানো হয় সেই জিনিসেরই টান পড়ে গেছে। শুধু তাই নয়, রীতিমতো আইন করা হয়েছে যে চীন, ইরান, উত্তর কোরিয়া সহ কয়েকটি দেশ থেকে রেয়ার আর্থ আমদানি করা যাবে না। করতে হলে এই শর্ত, সেই শর্ত, এই স্যাংশন। আর যেগুলো ক্রিটিক্যাল বা স্পর্শকাতর কাজ তার জন্য একেবারেই নয়। অস্ত্র তো নিঃসন্দেহে একটা স্পর্শকাতর কাজ, তাই না? অর্থাৎ যে অস্ত্রগুলো শেষ হয়ে গেছে সেগুলো শুধু শেষ হয়নি, এর সঙ্গে জড়িয়ে থাকা গোটা হিসেবটাই আজ আমেরিকার কাছে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এবার একটা তুলনা করা যাক, খুব ভালো বুঝবেন। রাশিয়া ইউক্রেনে যে অস্ত্র খরচ করেছে সেগুলো মূলত পুরনো জীর্ণ ট্যাঙ্ক, 40 বছরের পুরনো প্রযুক্তি, পুরনো ক্ষেপণাস্ত্র। নিজের সবচেয়ে ভালো অস্ত্রগুলো আজও তারা সামলে রেখেছে, কারণ তারা জানে কখন ইউরোপের বিরুদ্ধে সেগুলো দরকার পড়ে যেতে পারে। অন্যদিকে দেখুন, ট্রাম্প কার্যত নিজের এই দুটো হাতই কাটিয়ে বসে আছেন। এখন প্রশ্ন হলো, 4 বছরের হিসাবটা কি আদেও 4 বছরেই থামবে? চীন যদি একেবারে সময় মতো সব করে সরবরাহ করে দেয়, তবু 4 বছর লাগবে, কিন্তু চীন কি সেটা করবে? চীন তো এখানেই খেলবে ভাই। তাহলে দুনিয়ার কোন কোন দেশগুলোর অস্ত্রভাণ্ডার এখনও পুরোপুরি অক্ষত এবং বড় দেশের সঙ্গে লড়ার মতো শক্তিও আছে? চীন, উত্তর কোরিয়া আর রাশিয়া। আর মজার বিষয় হলো, এই 3টে দেশকেই আমেরিকা নিজের সবথেকে বড় শত্রু বলে মনে করে। চীনের হাতে রয়েছে বিশ্বের প্রায় 80% রেয়ার আর্থ প্রক্রিয়াকরণ, পরিশোধন, ধাতুতে রূপান্তর এবং ম্যাগনেট তৈরির সুবিধা। এই জায়গায় চীন আমেরিকা এবং বাকিদের চেয়ে কয়েক দশক এগিয়ে। এবার ভাবুন, কাল যদি চীন তাইওয়ানে হামলা করে, আমেরিকা কি আটকাতে পারবে? পারবে না। আটকাতে গেলে নিজেই ফেঁসে যাবে। ইউক্রেনের সূত্র ধরে রাশিয়া যদি কাল কোনো ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশে হামলা করে, আমেরিকা কি সেখানে পৌঁছাতে পারবে? পারবে না। উত্তর কোরিয়া যদি আচমকা আতশবাজি শুরু করে দেয়, আমেরিকা কি করবে? কিছুই করার থাকবে না। অথচ আমেরিকা যদি ওই 3টে দেশের জায়গায় থাকতো, এতদিনে হয়তো কিছু একটা করেই ফেলতো। এটাও কম বড় কথা নয়। এখন এই পুরো পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরলাম। সরকারের ভুলে গোটা দেশকেই আজ তার ফল ভুগতে হচ্ছে। তাই একটু ভেবে দেখুন, ইরানের সাথে এই যুদ্ধে কার লাভ, কি হলো? সব মিলিয়ে ছবিটা কিছুটা এই রকম। রয়টার্সের প্রতিবেদন বলছে, ইরানের বিরুদ্ধে অভিযানে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র আর ইন্টারসেপ্টরের বড় অংশ শেষ হয়ে গেছে। নতুন করে বানাতে বছরের পর বছর লাগবে, আর সেই তৈরির প্রতিটি ধাপে চীনের খনিজের উপর নির্ভর করতে হবে, যে চীনের সঙ্গেই তাদের সবচেয়ে বড় লড়াই। এখন আপনাদের কি মনে হয়, সামরিক শক্তির প্রকৃত মাপকাঠি কি অস্ত্রের সংখ্যা, নাকি এই অস্ত্র বানানোর কাঁচামাল কার হাতে আছে সেটা? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।